অ্যাপে। এখন শুনবেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক দ্বারা আয়োজিত অনুষ্ঠান কিষাণ বাণী। আজকের কিষাণ বাণীর বিষয় ভুট্টা ও বাদাম চাষ। এই বিষয়ে আজকে বিশেষজ্ঞ হিসেবে এসেছেন কাজল কুমার সাহা এবং সঙ্গে রয়েছেন মৌমিতা রায় আলাপচারিতায়। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান বিজ্ঞাপন বিরতির ওপারেই। কৃষক ভাইদের জন্য সতর্ক বার্তা। কম্বাইন হারভেস্টারের সাহায্যে ধান কাটা ও ঝাড়াইয়ের পর ধানের জমিতে নাড়া ও খড়ের টুকরো পড়ে থাকে। ওই খড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ফলে উদ্ভূত তাপ ও ধোঁয়ায় পরিবেশ দূষণ হয়। মাটির মধ্যে বসবাসকারী জীবাণু, কেঁচো ও পোকারা মারা যায় এবং মাটি শক্ত হয়ে যায়। এর ফলে পরবর্তী ফসলের জন্য জমিতে প্রয়োগ করা সার ফসলের গ্রহণযোগ্য হতে সমস্যা হচ্ছে, কাজে লাগছে না এবং ফলনের ঘাটতি হচ্ছে। কোনো অবস্থাতেই ধান জমিতে পড়ে থাকা নাড়া ও খড় পুড়িয়ে মাটির স্বাস্থ্য নষ্ট করবেন না এবং পরিবেশ দূষণ করবেন না। এটি আইনত নিষিদ্ধ। খড় পচিয়ে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করুন। বেলার যন্ত্রের সাহায্যে জমি থেকে খড় সংগ্রহ করে গবাদি পশুর খাদ্য, গৃহস্থালির জ্বালানি, ভার্মি কম্পোস্ট তৈরি এবং মাশরুম চাষেও ব্যবহার করতে পারেন। সুপার সিডারের মতো বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রের সাহায্যে খড় কেটে মাটিতে মিশিয়ে বীজ ও সার সরাসরি জমিতে বুনতে পারেন। জিরো টিলেজ যন্ত্রও ব্যবহার করতে পারেন। বিশদ জানতে ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। पराली से इको फ्रेंडली पेपर और थर्मोकॉल बनाया जाता है। पराली का उपयोग जैव ईंधन और हस्तशिल्प बनाने में भी किया जाता है। इसका उपयोग मशरूम की खेती, डिस्पोजेबल प्लेट्स और कटलरी बनाने में भी होता है। पराली समस्या नहीं, संसाधन है। किसान भाई पराली ना जलाएं, पराली से अपनी आय बढ़ाएं। নমস্কার, শনিবারের লাইভ ফোন ইন কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কাজল কুমার সাহা, সহ কৃষি অধিকর্তা, লাভপুর ব্লক। নমস্কার কাজল বাবু। নমস্কার। চলছে বর্ষার মরশুম। আমাদের পশ্চিমবঙ্গের সেরা চাষ আবাদের মরশুম হচ্ছে এই মরশুম। পশ্চিমবঙ্গের চাষের সবথেকে বড় সমস্যা হলো ধানের পর ধান চাষ। এই সমস্যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ক্রমাগত মাটি হারিয়ে যাচ্ছে তার পুষ্টিগুণ, মাটির তলার জল হচ্ছে নিঃশেষিত, আর কৃষক পাচ্ছেন না তার সঠিক দাম। তাই এই পরিস্থিতি থেকে মুক্ত হতে অন্যতম সমাধানের রাস্তা হলো বিকল্প চাষ। বিকল্প চাষ সংক্রান্ত আমাদের আজকের এই আলোচনায় এই পর্বে আমাদের আজকের বিষয় ভুট্টা ও বাদাম চাষ। 0346325716 আপনারা আসুন আপনাদের যাবতীয় সমস্যা এবং জিজ্ঞাসা নিয়ে। সঙ্গে আছেন বিশেষজ্ঞ কাজল কুমার সাহা। আজকের কিষাণ বাণীর বিষয়, লাইভ ফোন ইন কিষাণ বাণীর বিষয় ভুট্টা ও বাদাম চাষ। 0346325716 আসুন আমাদের সাথে। আমরা প্রথমেই জানতে চাইছি যে বিকল্প চাষ হিসাবে ভুট্টা ও বাদাম চাষ কতখানি গুরুত্বপূর্ণ। বিকল্প চাষ হিসাবে ভুট্টা এবং বাদাম চাষের গুরুত্ব অনেকটাই। একদিক হচ্ছে লাভের দিক থেকে অনেক বেশি লাভবান হতে পারেন চাষিরা। নেক্সট হচ্ছে ক্রমবর্ধমান যে গ্রাউন্ড ওয়াটার যেটা ধান চাষের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, ভূগর্ভস্থ জল শেষ হয়ে যাচ্ছে, সেটা অনেকটাই কম ব্যবহার হবে ভুট্টা এবং বাদাম চাষের ক্ষেত্রে। এবং অন্যান্য ফসল হিসাবে ধানের দাম যেহেতু দিনকে দিন কমছে, সেই তুলনায় ভুট্টা এবং বাদামের দাম দিনকে দিন বৃদ্ধি পাবে। সেই দিক দিয়েও গুরুত্ব ভুট্টা এবং বাদাম চাষে। অর্থাৎ পরিবেশের কথা মাথায় রেখে এবং অবশ্যই কৃষক বন্ধুর আর্থিক দিকের কথা মাথায় রেখে বলাই যেতে পারে এবং ভুট্টা এবং বাদাম চাষ এই মুহূর্তে বিকল্প ফসল হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই। এবারে জানতে চাইছি যে চাষের তো গুরুত্বপূর্ণ কতখানি সেটি জানলাম, লাভজনক সেটিও জানলাম, কিন্তু আমাদের এলাকার মৃত্তিকা এবং জলবায়ু সাপেক্ষে এই দুই চাষের সম্ভাবনা কতখানি উজ্জ্বল। আমরা অবশ্যই আসছি আমাদের প্রশ্নের উত্তরে। আছেন এই মুহূর্তে কোনো এক টেলিফোন বন্ধু, দেখা যাক কে বলছেন, কোথায় থেকে বলছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ আমি বীরভূমের দুর্গাপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলুন। হ্যাঁ শ্রদ্ধেয় বিশেষজ্ঞ শ্রদ্ধা এবং প্রণাম। তো আমার প্রশ্ন যে দুটো প্রশ্ন। একটা ধরুন যে ভুট্টা চাষের কথা বলছেন, হ্যাঁ তো আমি দেখেছি রাজনগরের কাছে শিকার ধাম বলে একটা জায়গা আছে, সেখানে রুখা শুকা মাটিতে
মানে বিশাল পরিমাণে ভুট চাষ। আপনি খুব সংক্ষেপে আসুন, কারণ সময় খুব কম। সময় খুব কম, সংক্ষেপেই যাচ্ছি। তো ভুট্টা চাষ, এই যে ভূগর্ভস্থ জল যে কথাটা বললেন, তাহলে ভুট্টা চাষ একটা বিকল্প চাষ হলো। আবার এই সময় দেখছি বাদাম উঠছে, তো সেই বাদাম কিন্তু বন্যার জলে বেশ কিছু বাদামের ক্ষতি হয়েছে চাষের। তো সেই ক্ষতি, মানে যে বাদামটা উঠেছে সেটাকে কি আবার পুনর্জীবন করা সম্ভব? এটাই আমার প্রশ্ন। বিশেষজ্ঞ মহাশয় শুনতে থাকুন। আমরা কিন্তু ঠিক এই প্রশ্নের পরেই আসছি আমাদের জমি নির্বাচন প্রসঙ্গে। যে বন্যার প্রসঙ্গ চলে গেল, আমরা অবশ্যই শুনবো যে কি ধরনের জমি নির্বাচন করা উচিত এই চাষের ক্ষেত্রে। তো আমরা যে জায়গায় ছিলাম, যে মৃত্তিকা এবং জলবায়ু এই দুই সাপেক্ষে এই এলাকা বাদাম চাষ এবং ভুট্টা চাষের জন্য কতখানি উপযুক্ত? মৃত্তিকা এবং জলবায়ু দুটোই আদর্শ বাদাম এবং ভুট্টা চাষের আমাদের এখানে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অনেক জায়গাতে হচ্ছে। তার সাথে আমাদের বীরভূম, বর্ধমান এগুলোতেও বাদাম এবং ভুট্টা যারা চাষ করছেন তাদের যথেষ্ট ভালো হচ্ছে এখন। এবারে চলে যাই বন্ধু যে প্রশ্নে এসেছিলেন, যে বন্যার জলে বেশ কিছু বাদাম ক্ষতিগ্রস্ত, তো সেগুলিকে কি করে উদ্ধার করা সম্ভব। ঠিক সেই রিলেটেডই একটি বিষয় যে জমি প্রস্তুতি। এই দুই ক্ষেত্রেই জমি নির্বাচন কতখানি গুরুত্বপূর্ণ এবং কোন কোন কথা মাথায় রাখতে হবে? মাটি প্রথমত ঝুরঝুরে হতে হবে, এটা তো চাষি ভাই সকলেই করেন, কিন্তু বাদাম এবং ভুট্টা চাষের ক্ষেত্রে মাটি একটু উঁচু জায়গায় হওয়া দরকার জমিটা, অর্থাৎ বেশি জল জমে থাকলে, বিশেষ করে যখন গাছ ছোট থাকবে বা বীজ বপন করা হবে ছোট অবস্থায়, সেই সময় কিন্তু পচে যাওয়ার একটা চান্স থাকে। সুতরাং উঁচু জায়গা অবশ্যই সিলেকশন করতে হবে। আর যিনি বলছেন যে জলে ডুবে গেছে, যদি পচে যায়, বীজ বপন করার সঙ্গে সময় যদি পচে যায়, তাহলে সেটি উদ্ধার করার আর কোনো রাস্তা নেই। বা যদি মাটি সাইডে মাটি লাগিয়ে যদি সেটাকে দেওয়া যেতে পারে, তাহলে মেন কথা হচ্ছে জলটা জমি থেকে বার করে দিতে হবে। জল থাকলে, সেই ক্ষেত্রে খুব জল জমে থাকলে সেটা কিন্তু ক্ষতি হবে। এ তো গেল জমি নির্বাচন। দুই ক্ষেত্রেই আমরা দেখলাম যে অবশ্যই অপেক্ষাকৃত উঁচু জমি দরকার এবং সেক্ষেত্রে জল কোনোভাবেই জমতে দেওয়া চলবে না, মাটি ঝুরঝুরে হতে হবে। চলে যাচ্ছি জমি প্রস্তুতি প্রসঙ্গে। এই পর্যায়ে কৃষক বন্ধুরা কি কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন? জমি প্রস্তুতির ক্ষেত্রে আগাছা নির্মূল করতে হবে পুরোপুরিভাবে করলে, তাহলে লাভের পরিমাণটা অনেক বেশি হবে। এবং যেহেতু বীরভূমের বেশিরভাগ জমি অ্যাসিডিক, সেই ক্ষেত্রে জমিতে নিউট্রাল করতে পারলে বেশি ভালো হয়। নিউট্রাল অর্থাৎ প্রতি 2 বছর 3 বছর পর পর চুন দিতে হবে। প্রতি একর প্রতি 5 কেজি চুন যদি জমির সঙ্গে মেশানো যায়, তাহলে জমির স্বাস্থ্য আরও ভালো হবে। এছাড়াও বিভিন্ন যে মিউরেট অফ পটাশ বা বিভিন্ন সার, সেগুলো জমি প্রস্তুতির সময় যদি 1/3 পরিমাণ জমির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় টোটাল সারে, তাহলে সেই ক্ষেত্রে জমির প্রস্তুতিটা আরও ভালোভাবে হবে এবং আলটিমেটলি প্রোডাকশন অনেক বেশি হবে। ভুট্টা এবং বাদাম দুটিরই রয়েছে অনেকগুলি প্রচলিত জাত। ফলন এবং লাভের কথা মাথায় রেখে এবং অবশ্যই রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন জাত, এই হিসাবে কোন কোন জাতগুলি আমাদের এলাকার জন্য কৃষক বন্ধুদের কাছে উপযোগী হতে পারে? প্রথমত হচ্ছে ভুট্টার ক্ষেত্রে অনেক রকম জাত, মানে বিভিন্ন ডিউরেশনের আছে। 78 থেকে 85 দিনের আছে। এটার আবার কম্পোজিট ভ্যারাইটি, হাইব্রিড ভ্যারাইটি আছে। কম্পোজিটের মধ্যে পুষা কম্পোজিট 1, হাইব্রিডের ক্ষেত্রে ডেকান 109। 85 থেকে 95 দিনের ভ্যারাইটি হচ্ছে কম্পোজিটের ক্ষেত্রে বিক্রম, পুষা, কম্পোজিট 2, এবং হাইব্রিডের ক্ষেত্রে হচ্ছে গঙ্গা, সফেদ। আবার 95 থেকে 100 দিনের ভ্যারাইটি কম্পোজিটের হচ্ছে কিষান এবং বিজয়। আর হাইব্রিড ভ্যারাইটি হচ্ছে HQPM 157, এছাড়াও প্যাক 740 আছে, গঙ্গা 25101 আছে, এছাড়াও ডেকান আছে, শক্তিমান 1 এবং শক্তিমান 2 আছে। এটা হচ্ছে ভুট্টার ক্ষেত্রে গেল। এবার বাদামের ক্ষেত্রেও বিভিন্ন ডিউরেশনের ভ্যারাইটি আছে। 115 থেকে 120 দিনের ভ্যারাইটি হচ্ছে JL24, 100 থেকে 110 দিনের AK1224, এবং 110 থেকে 120 দিনের ICGS 44, এবং 110 থেকে 120 দিনের MH2। এই হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি, যেগুলো কিন্তু চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সঠিক ভ্যারাইটি নির্বাচন করলে তবেই কিন্তু লাভের পরিমাণটা অনেক বেশি হবে। জানতে চাইছি যে ঠিক এই সময় যখন বর্ষার মরশুম পুরো দমে শুরু হয়ে গেছে এবং চাষের বন্ধুরা দেখা যাচ্ছে যে এই সময় মাঠে মূলত ধান রোপণ করতেই ব্যস্ত, ঠিক এই রকম সময়ে ভুট্টা এবং বাদাম এই দুটি চাষ কি করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। যারা প্রথম থেকে প্রস্তুতি নিয়েছেন, এখনও ধান
ট্রান্সপ্লান্টিং করেনি বা কিছু, তারা ভুট্টা বাদাম চাষ এখনও করা যাবে, এখনও লাগানো যাবে, তবে যেন একটু মাঝারি বা উঁচু জমি হয়, মানে একদম নিচু জমিতে যেন না করে, এটাই বলবো। কারণ নিচু জমিতে আগেই বললাম জল জমে গেলে সেক্ষেত্রে পচে যাওয়ার সম্ভাবনা বেশি। আমাদের এদিককার জমি বেশিরভাগই দেখা যাচ্ছে যে অম্লযুক্ত, অর্থাৎ অ্যাসিডের প্রবণতা বেশি, সে যে কোনো কারণেই হোক না কেন। জানতে চাইছি যে ভুট্টা চাষের ক্ষেত্রে এবং বাদাম চাষের ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই এই অম্লত্বের কথা মাথায় রেখে সার প্রয়োগ ব্যবস্থা কেমন হওয়া উচিত? সার প্রয়োগ প্রথমত হচ্ছে বাদামের ক্ষেত্রে জমি তৈরির সময় একর প্রতি দিতে হবে এই খারিফ সিজনের ক্ষেত্রে 8 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফরাস এবং 20 কেজি পটাশিয়াম। আর ফুল ধরার সময় 80 কেজি জিপসাম দিতে হবে প্রতি একর প্রতি। এরপর হচ্ছে ভুট্টার ক্ষেত্রে মূল সার হিসাবে প্রথমে ইউরিয়া দিতে হবে 35.5 কেজি, কম্পোজিট ভ্যারাইটির ক্ষেত্রে, হাইব্রিডের ক্ষেত্রে সেটা 42 কেজি। এসএসপি হবে কম্পোজিটের ক্ষেত্রে 150 কেজি, হাইব্রিডের ক্ষেত্রে 175 কেজি। আর এমওপি হবে 13 কেজি কম্পোজিটের ক্ষেত্রে এবং হাইব্রিডের ক্ষেত্রে 16.5 কেজি। এগুলি সবই প্রতি একর প্রতি। এরপরে প্রথম চাপান দিতে হয়, যেটা 30 দিনের পর ইউরিয়া দিতে হবে 35.5 কেজি কম্পোজিটের ক্ষেত্রে এবং হাইব্রিড হচ্ছে 42 কেজি। এমওপি হচ্ছে 13 কেজি কম্পোজিটের ক্ষেত্রে এবং হাইব্রিড ভ্যারাইটির ক্ষেত্রে 15 কেজি। আর দ্বিতীয় চাপান দিতে হয় 45 দিন পরে, সেটা ইউরিয়া দিতে হবে 35.5 কেজি, হাইব্রিড 42 কেজি, এমওপি হচ্ছে কম্পোজিটের 13 কেজি এবং হাইব্রিডের ক্ষেত্রে 15 কেজি, অর্থাৎ হাইব্রিডের ক্ষেত্রে সামান্য বেশি লাগে। এ হচ্ছে ভুট্টার। অর্থাৎ এক্ষেত্রে সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানতে চাইছি যে সার প্রয়োগের এই যে মাত্রাগুলির কথা আপনি বললেন, এগুলি ঠিক কখন কখন প্রয়োগ করা উচিত? যেটা বললাম, একটা হচ্ছে মূল জমি তৈরির সময় যেটা বললাম, সেটা প্রথমেই জমি যখন চাষ হবে সেই সময়। আর পরে যেগুলো বললাম, প্রথম চাপান, দ্বিতীয় চাপান, অর্থাৎ 30 দিন পর, 45 দিন পর, যেমন বললাম সেইভাবে। আচ্ছা, এ তো গেল সার প্রয়োগ ব্যবস্থার কথা। এবারে জানতে চাইছি গাছের সঠিক খাদ্য উপাদান গ্রহণ এবং সঠিকভাবে আলো বাতাসের জন্য দরকার গাছ থেকে গাছ এবং সারি থেকে সারি সঠিক দূরত্ব বজায় রাখা। বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করতে গেলে গাছ থেকে গাছ এবং সারি থেকে সারি, বাদাম এবং ভুট্টা দুই ক্ষেত্রেই কীরকম দূরত্ব হওয়া উচিত? বাদামের ক্ষেত্রে গাছ থেকে গাছের দূরত্ব 10 থেকে 15 সেন্টিমিটার সব থেকে ভালো, এবং সারি থেকে সারির দূরত্ব 25 থেকে 30 সেন্টিমিটার। অন্যদিকে ভুট্টার ক্ষেত্রে গাছ থেকে গাছের দূরত্ব 20 সেন্টিমিটার এবং সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যে বেস্ট ডিস্টেন্স, এটাতে সব থেকে বেশি ইল্ড হবে। এর থেকে একটু কম বেশি হলে ক্ষতি কিছু নেই, কিন্তু ইল্ডের পরিমাণ একটু কমে যাবে। এই যে দুই চাষের কথা আমরা শুনছি, এবং যারা এই মুহূর্তে এই চাষ করার কথা ভাবছেন তাদের তো প্রস্তুতি নেওয়া হয়েই গেছে, চলছে বর্ষার মরশুম, জলের এই মুহূর্তে অভাব নেই। জানতে চাইছি যে এই যে জাতগুলির কথা আমরা জানলাম, বেশিরভাগই 100 দিনের উপর, অর্থাৎ এই যে 100 দিন, 110 দিন বা 120 দিনের এই যে জাত, এটা দীর্ঘকালীন জাত। তো জলের ব্যবস্থাপনা জমিতে কেমন হওয়া উচিত? যেহেতু আমরা বর্ষাকালীন বাদাম এবং ভুট্টা চাষের কথা বলছি, সেই হিসাবে বর্ষাকালে যেহেতু জলের অভাব হয় না, সেই হিসাবে সেচের প্রয়োজন সাধারণত হয় না। যদি কোনো সময় একটানা বৃষ্টি না হয়ে থাকে, 1 মাস যদি টানা বৃষ্টি না হয়ে থাকে, জলের অভাব হয়, মাটি যদি শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে শুধুমাত্র জল সেচ করতে হবে দুটো ফসলের ক্ষেত্রেই। এবং এই জল সেচের পরিমাণটা হচ্ছে 20 থেকে 25 দিন অন্তর, অর্থাৎ একটানা 20 দিনের বেশি যেন মাটি শুকনো না থাকে। এবং এই যে জলসেচ পদ্ধতিটি, এটি কি ছিটিয়ে সেচ নাকি ডুবিয়ে সেচ? ছিটিয়ে সেচ দিতে পারলে বেশি ভালো, কারণ জলের পরিমাণ খুব বেশি লাগে না। ডুবিয়ে সেচ দিলে খুব জল ডুবে থাকলে ক্ষতি, এবং যদি ছিটিয়ে দেওয়া যায় বা ড্রিপ ইরিগেশন বা স্প্রিংলার ইরিগেশন সব থেকে বেস্ট, যদি স্প্রিংলার ইরিগেশনে সেচ দেওয়া যায় সব থেকে ভালো। না হলেও জলের পরিমাণ কম, একদম ডুবে থাকবে, বা ডুবিয়ে থাকলেও সেই জলটা যেন জমিতে 3-4 দিন না জমে থাকে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আলু চাষ করছেন যে সমস্ত কৃষক বন্ধুরা, তাদের মধ্যে একটা ভিলি কেটে চাষ করার প্রবণতা থাকে। বাদামও হচ্ছে কিন্তু মাটির তলার ফসল। ঠিক এই জায়গায় এই ভুট্টা এবং বাদাম দুই চাষের ক্ষেত্রে এই ভিলি কেটে চাষটি কতখানি গুরুত্বপূর্ণ? ভুট্টার ক্ষেত্রে তো অবশ্যই ভিলি কেটেই করতে হবে, কারণ ভুট্টার গোড়ায় মাটি
দিতে হয়। আর বাদামের ক্ষেত্রেও ভিলি হলেই সুবিধা, কারণ তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো কারণে জল হয় তাহলে সেই ক্ষেত্রে জলটা জমার চান্সটা কম থাকবে। অর্থাৎ ভিলি কেটে এবং নির্দিষ্ট সারি মেনটেন করে যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে লাভবান বেশি হবেন চাষি। 0346325716 লাইভ ফোন ইন কিষাণ বাণীর আসরে আমাদের আজকের বিষয় বাদাম এবং ভুট্টা চাষ। সঙ্গে আছেন বিশেষজ্ঞ কাজল কুমার সাহা। এবারে চলে যাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে সমস্ত চাষের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু চাই তার সঠিক মাত্রা ভিত্তিক প্রয়োগ। সেটি হচ্ছে অনুখাদ্য। ভুট্টা এবং বাদাম এই দুই চাষের ক্ষেত্রেই অনুখাদ্যের প্রয়োগ কতখানি গুরুত্বপূর্ণ? অনুখাদ্য মাটিতে যদি কোনো কিছু অভাব থাকে, অর্থাৎ সয়েল টেস্ট করার পরে যেটা অভাব হবে শুধুমাত্র সেই অনুখাদ্যটা দিলেই চলবে। আমাদের বীরভূম বর্ধমানের ক্ষেত্রে এখানে সাধারণত জিঙ্ক সালফেট, জিঙ্কের অভাব একটু থাকে। জিঙ্ক সালফেটটা দরকার প্রতি হেক্টর, অর্থাৎ 7.5 বিঘার জন্য 2 থেকে 3 কেজি। বাকি অনুখাদ্য অত না হলেও চলবে। শুধু জমি চাষের ক্ষেত্রে যদি পচা গোবর সার বা কেঁচো সার মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাহলেই মোটামুটি অনুখাদ্যের অভাব পূরণ হবে। এই যে অনুখাদ্যের প্রয়োগ, এটি আমরা প্রয়োগ করব কোন পদ্ধতিতে? অনুখাদ্য যখন মাটি চাষ করছি সেই সময় তো বললাম গোবর সার বা কেঁচো সার মিশিয়ে দেওয়া যেতে পারে এক। আর এছাড়া যেমন অনুখাদ্য হবে, লিকুইড হতে পারে কোনো অনুখাদ্য, সেই ক্ষেত্রে স্প্রে। যদি পাউডারি হয় সেক্ষেত্রে বালির সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দেওয়া যেতে পারে বা মাটির সঙ্গে ছিটিয়ে দেওয়া যেতে পারে। জিঙ্ক সালফেটের ক্ষেত্রে যেমন মাটির সঙ্গে ছিটিয়ে দিলেই হবে, বা মাটির সঙ্গে মিশিয়ে বা বালির সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিলেও চলবে। বর্তমানের কৃষি দেখা যাচ্ছে যে যন্ত্র নির্ভর। আজকাল দেখাই যায় যে ধান কাটাটা পুরোপুরি যন্ত্রের হাতে চলে গেছে এবং ধান পোঁতাও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যন্ত্রের সুবিধায় কৃষক বন্ধুরা নিচ্ছেন। এই বাদাম এবং ভুট্টা চাষ, এই চাষ দুটি কতখানি যন্ত্র নির্ভর হয়ে উঠতে পারে? বাদামের ক্ষেত্রে যন্ত্রের অতটা প্রয়োজন হবে না। শুধুমাত্র বাদামটা মাটির তলা থেকে তোলার সময় সেই সময় একটা চাষ দিয়েই মাটিটাকে নরম করে বা মাটি থেকে ওটাকে তোলা যেতে পারে বাদামের ক্ষেত্রে। আর ভুট্টার ক্ষেত্রে যেমন জিরো টিলেজ মেশিনের মাধ্যমে ভুট্টা প্রথমেই বপন করা যেতে পারে, এটা একটা বিষয়। এছাড়াও ভুট্টা যখন ছাড়ানোর পরে সেটাকে ভুট্টা দানাগুলোকে ছাড়ানোর জন্য ভুট্টা ছাড়ানোর যে মেশিন পাওয়া যায় সেই মেশিনের সাহায্যে ভুট্টাগুলো ছাড়ালে চাষি ভাইদের ক্ষেত্রে সুবিধা হবে। চলে যায় রোগ এবং পোকামাকড়ের আক্রমণ ও তার প্রতিকার প্রসঙ্গে। যেহেতু সময়টা বর্ষাকাল, এ সময় কিন্তু রোগ এবং পোকামাকড়ের প্রাদুর্ভাব অত্যন্ত বেশি থাকে। তো এই দুই চাষের ক্ষেত্রে তার সম্ভাবনা কতখানি এবং প্রতিকারের উপায় বা কী? রোগ পোকা অনেক ধরনের হতে পারে। এখন যখন যেটা হবে শুধুমাত্র সেই রোগ পোকার ওষুধ দেওয়াটাই ভালো। আগাছার ক্ষেত্রে যেমন আগাছানাশক ওষুধ বা হার্বিসাইড দেওয়া দরকার। রোগের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার কারণে হলে ব্যাকটেরিওসাইড, ফাঙ্গাসের কারণে হলে ফাঙ্গিসাইড, পোকার ক্ষেত্রে ইনসেকটিসাইড। এটা হচ্ছে কমন বিষয়। এবার যেমন রোগ হবে সেই অনুযায়ী সেই রোগ পোকার ওষুধটা দেওয়া দরকার। প্রথমত বাদামের ক্ষেত্রে যেমন জাপ পোকার আক্রমণ হয়। জাপ পোকা হলে ডাইমিথয়েট 30% প্রতি লিটার জলে 2 ml করে দিয়ে স্প্রে করতে হবে, অথবা ডাইক্লোরোভস 76% প্রতি লিটার জলে 0.75 মিলিলিটার হিসাবে স্প্রে করতে হবে। লাল মাকড় পোকার হতে পারে, সেই ক্ষেত্রে ডাইকোফল বা প্রোপারজাইট স্প্রে করতে হবে। ঢলে পড়া বা শিকড় পচা রোগ হতে পারে, এই ক্ষেত্রে ট্রাইকোডার্মা ভিরিডি 1 থেকে 2 কেজি 50 কেজি পচা গোবর সারের সঙ্গে বা কেঁচো সারের সঙ্গে মিশিয়ে প্রতি একরে দিতে হবে। আর ভুট্টার ক্ষেত্রেও অনেক রোগ হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন মাজরা পোকা লাগতে পারে, সেক্ষেত্রে 2 ml কার্বোসালফিউরন প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। শুয়োপোকা হতে পারে, সেক্ষেত্রে 0.2 ml ইন্ডোক্লোরাপিড প্রতি 2 ml হিসাবে দিতে হবে, অথবা ডাইমিথয়েট পার লিটার ওয়াটারে স্প্রে করতে হবে। আর ভুট্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফল আর্মি 1, এখন বর্তমানে খুবই প্রকোপ বেড়েছে। এটার ক্ষেত্রে থাইমিথক্সাম 12.6% প্লাস ল্যামডা সাইহ্যালোথ্রিন 9.5% জেডসি প্রতি লিটার জলে 0.5 ml রেটে স্প্রে করতে হবে। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে বাদাম এবং ভুট্টা এই দুটি ফসলের ক্ষেত্রেই রোগ এবং পোকামাকড়ের আক্রমণের সম্ভাবনা অনেকখানি। তবে আপনারা আগে সচেতন হন যে কী ধরনের সমস্যা আপনার জমিতে তৈরি হয়েছে এবং তার জন্য জমি প্রত্যেক দিন আপনার পর্যবেক্ষণ দরকার, এবং তারপর সেই সমস্যার সমাধানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং তাদের পরামর্শ মতো সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ করুন। এটি আপনাদের কাছে একান্ত অনুরোধ। এবারে চলে যাচ্ছি যে এ তো গেল যাবতীয় রোগ পোকা আক্রমণ এবং তার প্রতিরোধের উপায়। এবারে যাই
সেটি হচ্ছে যে খরচ। বাদাম এবং ভুট্টা দুই ক্ষেত্রেই বিঘা প্রতি বা কাঠা প্রতি খরচ কেমন হতে পারে? খরচ বাদামের ক্ষেত্রে বিঘা প্রতি বা অ্যাকচুয়ালি হেক্টর প্রতি 7.5 বিঘার জন্য খরচ হয় 35,000 টাকা মোটামুটি। বাদামের ক্ষেত্রে প্রতি হেক্টরে 35,000, আর ভুট্টার ক্ষেত্রে প্রতি হেক্টরে খরচ হয় 50,000 টাকা। এটা হচ্ছে কস্ট অফ কাল্টিভেশন, চাষ করার খরচ। এটি কি একদম আমরা কি বলতে পারি যে একদম ফসল ঘরে তোলা পর্যন্ত এই খরচ? হ্যাঁ, ঘরে তোলা পর্যন্ত এটা হচ্ছে খরচ। এ তো গেল খরচের কথা। তো খরচ থেকে কৃষক বন্ধু তখনই লাভবান হতে পারবেন যখন ফলন ভালো পাওয়া যাবে। দুই ক্ষেত্রেই ফলন কেমন পাওয়া যাচ্ছে? বাদামের ক্ষেত্রে ফলন হচ্ছে প্রতি হেক্টরে বা প্রতি 7.5 বিঘাতে 1717 কেজি, অর্থাৎ 1717 কেজি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অ্যাভারেজ ইল্ড, গড় হিসাব। ভুট্টার ক্ষেত্রে হচ্ছে প্রতি হেক্টরে 7158 কেজি প্রতি হেক্টর, অর্থাৎ 7.5 বিঘার জন্য 7158 কেজি। এ তো গেল ফলনের কথা। তো ফলনের পরেই কৃষক বন্ধুদের কাছে অন্য ধারা চাষ বা বিকল্প চাষ করতে গেলে যে সময়টি বা যে সমস্যাটির কথা সবার আগে মাথায় আসে সেটি হচ্ছে যে সঠিক বাজার দর, অর্থাৎ সেটিকে সঠিক উপায়ে বাজারজাত করবেন কিভাবে। দুই ক্ষেত্রে দাঁড়িয়েই জিজ্ঞাসা করছি যে সরকারি তরফ থেকে কি কোনো উদ্যোগ আছে ভুট্টা এবং বাদাম সংগ্রহের? হ্যাঁ, ভুট্টা এবং বাদামের ক্ষেত্রে অনেক প্রকল্প আছে, যে প্রকল্পগুলো বিভিন্ন ডিসি আকারে কৃষি দপ্তর থেকে দেওয়া হয়। সেন্ট্রাল গভর্নমেন্টেরও বিভিন্ন স্কিম আছে, এছাড়াও রাজ্য সরকারেরও অনেক স্কিম আছে, যে প্রকল্পগুলির মাধ্যমে চাষি ভাইরা পঞ্চায়েত অফিস থেকে বা এগ্রিকালচার অফিস থেকে স্কিমের সুবিধাগুলি পেতে পারেন। সেখানে বীজ এবং বীজের সাথে সাথে অন্যান্য সার এবং ওষুধ সেগুলো ফ্রি অফ কস্টে সরকারিভাবে দেওয়া হয়। বাদামের ক্ষেত্রে আমরা আরও একটি বিষয় আমরা জানতেই পারলাম, সেটি হচ্ছে যে বাদাম সংগ্রহের সময় যন্ত্র নির্ভর হওয়া যায়। এই ধরনের যন্ত্রের সুবিধা পেতে গেলে কৃষক বন্ধু কোথায় যাবেন? এক্ষেত্রেও এগ্রিকালচার অফিসে বিভিন্ন স্কিম আছে। ফার্ম মেকানাইজেশন স্কিমের আন্ডারে FFSM এবং OTSFI বলে স্কিম আছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন এবং ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স ফর স্মল ফার্ম ইমপ্লিমেন্টস। এছাড়াও CIC কাস্টম হায়ারিং সেন্টার বলে একটা স্কিম আছে, যে স্কিমগুলোর জন্য কৃষি দপ্তরে অ্যাপ্লাই করতে হয়, যে অ্যাপ্লিকেশন এই বছরের 25 সালের ক্ষেত্রে এই আগস্ট থেকেই শুরু হবে। এবং এই ক্ষেত্রে অবশ্যই চাষি ভাইয়ের কৃষক বন্ধু আইডি থাকতে হবে, এবং কৃষক বন্ধু আইডি থাকলে সে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে মাটির কথা পোর্টাল থেকে। তারপর অ্যাপ্লিকেশন পড়ার পরে হার্ড কপি অ্যাপ্লিকেশন বের করে তার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেটি এগ্রিকালচার অফিসে 2 সেট জমা দিতে হবে। এবং এটা জমা দেওয়ার পরে তার নাম যখন আসবে, এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হয়, অর্থাৎ সে আগে অ্যাপ্লাই করলে আগে পাবে, এবং সাধারণত যারা অ্যাপ্লাই করে সবাই পায়। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা যন্ত্রপাতির যা দাম তার প্রায় 50% কাছাকাছি, 50%-এর কাছাকাছি সাবসিডি গভর্নমেন্টের তরফ থেকে চাষি ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকবে। খুবই আনন্দের কথা। তাই আমরা আশা করব যে কৃষক বন্ধুরা এই বাদাম এবং ভুট্টা চাষের ক্ষেত্রে এগিয়ে আসবেন। এ তো গেল আমাদের বিভিন্ন চাষের খরচ এবং চাষে কি কি সমস্যা দেখা দিতে পারে। এবারে জানতে চাইছি যে ফলন, কেমন ফলন পাওয়া যায় দুই ক্ষেত্রে? ফলন আমরা আগেই যেরকম বললাম, যে বাদামের ক্ষেত্রে মোটামুটি 1717 কেজি প্রতি 7.5 বিঘাতে, এবং ভুট্টার ক্ষেত্রে 7158 কেজি প্রতি 7.5 বিঘা বা হেক্টরে। এখন এই ইল্ডের পরিমাণ কিন্তু আরও বাড়তে পারে যদি সমস্ত পদ্ধতিগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করা হয় এবং রোগ পোকার আক্রমণ কম হয় এবং সারের পরিমাণ এবং জলের পরিমাণ সব সঠিক থাকে, তাহলে এর থেকে ইল্ড বাড়বে, বই কমবে না। আমরা খরচের অঙ্কটা আগেই পেয়েছি যে বাদামের ক্ষেত্রে 35,000 এবং ভুট্টার ক্ষেত্রে প্রায় 50,000 টাকা মতো খরচ হচ্ছে। জানতে চাইছি খরচ খরচার হিসেব বাদ দিয়ে এবং লাভের কথা যদি আমরা ধরি, তাহলে ফলন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কথা মাথায় রেখেই গড় হিসাবে ভুট্টা এবং বাদাম দুই ক্ষেত্রেই লাভের অঙ্কটা কেমন থাকছে? বাদামের ক্ষেত্রে লাভ প্রতি হেক্টরে হচ্ছে 30,000 টাকা অ্যাভারেজ। এখন এর থেকে বাড়বে, কমার চান্স নেই। ভুট্টার ক্ষেত্রে সেখানে প্রায় 1,05,000 টাকা প্রতি হেক্টরে, প্রতি 7.5 বিঘাতে 1,05,000 টাকা লাভ। অর্থাৎ আমরা যদি যারা ধান চাষ করেন গতানুগতিক, ধানের ক্ষেত্রে যেটা অ্যাভারেজ লাভ হচ্ছে 26,000 টাকা প্রতি হেক্টরে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাদাম করা হয় সেটা 30,000 বা তার বেশি হতে পারে। আবার ভুট্টা করলে তো দেখলেন 1 লাখের উপর,
1,05,000 10,000 পর্যন্ত প্রতি হেক্টরে লাভ হয়ে যেতে পারে। সুতরাং যারা গতানুগতিক ধান চাষ করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বাদাম বা ভুট্টা চাষের দিকে এগিয়ে আসা উচিত। ঠিক যে মরশুমের ভিতর দিয়ে আমরা চলছি, যে বর্ষার মরশুম, কিছুদিনের মধ্যে আসতে চলেছে শরৎ এবং তারপরেই শীত। জানতে চাইছি এই মুহূর্তে এই অনুষ্ঠানের পর যে সমস্ত কৃষক বন্ধুরা বাদাম বা ভুট্টা চাষের কথা ভাবছেন তারা ঠিক কোন সময় থেকে প্রস্তুতি নেবেন? এই সময়ই প্রস্তুতিটা নেওয়া দরকার, কারণ বর্ষাকালীন বাদাম ভুট্টা লাগানো যায়, এছাড়া শীতকালেও লাগানো যায়, শীতকালে লাগানো যেতে পারে। এখনও এই মুহূর্তেও তারা করতে পারেন, অর্থাৎ এখন থেকেই বীজ সোয়িং করতে পারেন বা বীজ লাগাতে পারেন। অর্থাৎ এই যে বৃষ্টি চলছে, এই বৃষ্টির মধ্যেই এই মুহূর্তে উঁচু জমিতে যেখানে জল দাঁড়ায় না সে সমস্ত ডাঙা জমিতে অনায়াসেই ভুট্টা বা বাদামের চাষ করা যেতে পারে। এছাড়াও এই সময়ে কৃষি দপ্তরের থেকেও বীজ ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে, কৃষি দপ্তরের সঙ্গেও চাষি ভাইরা যোগাযোগ করতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এই মুহূর্তে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে যে বাদাম এবং ভুট্টার বীজ কৃষি দপ্তর থেকে বিনামূল্যে কৃষক বন্ধুদের দেওয়া হচ্ছে। তো আপনারা এগিয়ে আসুন, নতুন ধারার পথে পথ চলুন। সাথী ফসল হিসাবে ভুট্টা এবং বাদামের সাথে কি অন্য কোনো ফসলের চাষ করা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই করা যেতে পারে, কারণ আমরা প্রথমেই বললাম যে এটা লাইন সোয়িং যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে প্রোডাকশন অনেক বেশি হবে। এবং যেহেতু লাইন সোয়িং করা হচ্ছে, আমরা যে ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্সের দুটো লাইনের মাঝখানের যে গ্যাপ, সেই গ্যাপে আমরা অরহর চাষ করতে পারি, ব্ল্যাক গ্রাম চাষ করতে পারি অর্থাৎ কালো কলা, এছাড়া হলুদ চাষ করা যেতে পারে, আদা চাষ করা যেতে পারে, সোয়াবিন চাষ করা যেতে পারে। এছাড়া আমরা আজকে আমাদের যে মেন বিষয় যে বাদাম এবং ভুট্টা, এই দুটো ফসলকেই পরপর আলাদা আলাদা লাইন করেও করা যেতে পারে, অর্থাৎ দুটো ভুট্টা সারির মাঝে আমরা বাদাম চাষ করতে পারি। অবশ্যই। আমাদের এই এলাকায় এই দুই চাষের চিত্রটা ঠিক কেমন দেখছেন? এই দুই চাষের চিত্র, মোট যে কাল্টিভেবল এরিয়া তার মোটামুটি 15 to 20% বর্ষাকালীন সিজনে, 15 থেকে 20%, তার বেশি নয়, কম, অর্থাৎ যথেষ্ট কম। কিন্তু শীতকালে এই চাষের পরিমাণটাই টোটাল কাল্টিভেবল এরিয়ায় প্রায় 40% পর্যন্ত হয়ে যায়। বাদাম এবং ভুট্টা মিলিয়ে টোটাল কাল্টিভেবল এরিয়া যেটা চাষযোগ্য জমি তার প্রায় 40% হয়ে যায়। কিন্তু বর্ষাকালের ক্ষেত্রে যেহেতু চাষি ভাইরা সবাই ধান চাষ করতেই অভ্যস্ত, সুতরাং ধানের ক্ষেত্রেই সকলে গুরুত্বটা বেশি দেন। আর এই আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্য এটাই যে বিকল্প চাষ হিসাবে আপনারা ভুট্টা বা বাদাম চাষ করুন, লাভবান অনেক বেশি হবেন। জানতে চাইছি যে ভুট্টার ক্ষেত্রে ভুট্টার দানা থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বেবি কর্নের উপর মানুষের একটা আকর্ষণ জন্মেছে। তো বেবি কর্ন কি অন্য ধরনের জাত নাকি এটি ছোট ভুট্টা? জাত ভুট্টার অনেক রকম আছে, 4-5টা আছে। এখন বেবিকর্নের জন্য একটা অন্য ভ্যারাইটি নিলে সেক্ষেত্রে বেবিকর্ন সুবিধা হবে। এছাড়াও নর্মাল যে কোনো ভ্যারাইটির ক্ষেত্রেই যে যখন কাঁচা অবস্থায় বা একদম কচি অবস্থায় যদি সেটা তোলা হয় সেটাই বেবিকর্ন, কিন্তু বেবিকর্নের জন্য অন্য ভ্যারাইটিও আছে, সেই ভ্যারাইটি চাষ করলে বেশি সুবিধা হবে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বুঝতেই পারছি যে ভুট্টা এবং বাদাম দুটি ফসলেরই রয়েছে নানান ধরনের জাত, সময় উপযোগী জাত। তাই এই মুহূর্তে যে সমস্ত কৃষক বন্ধুরা বিকল্প চাষের কথা ভাবছেন তারা অবশ্যই এগিয়ে আসুন, নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করুন এবং যোগাযোগ করলে অবশ্যই আপনারা পাচ্ছেন বিনামূল্যে ভুট্টা এবং বাদামের বীজ। এবং তার সাথেই সামনেই যে আগস্ট মাস আসছে, সেই মাস থেকে শুরু হতে চলেছে বাদাম তোলার যন্ত্রপাতির উপর বিশেষ ছাড়, এবং সেই ছাড়টি কিভাবে আপনারা সুবিধা পেতে পারেন তার জন্য আসুন নিকটবর্তী কৃষি দপ্তরে, এগিয়ে আসুন বিকল্প চাষে। সময় একদম শেষ মুহূর্তে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? শেষ মুহূর্তে এটাই বলবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আমাদের ভূগর্ভস্থ যে জল, সেই জলকে সংরক্ষণ করতে ধান চাষ কমিয়ে দিন, অর্থাৎ যেটা বছরে 2বার করছেন বা 3বার করছেন সেটা না করে একবার ধান চাষ করুন এবং বাকি দুটো সিজন অন্যান্য যে কোনো বিকল্প ফসলের চাষ করুন। অনেক রকম বিকল্প ফসল হয়, তার মধ্যে আজকে আমাদের যেমন আলোচনা হলো ভুট্টা এবং বাদাম, এই ভুট্টা এবং বাদাম চাষ আমরা শীতকালেও করতে পারি, বর্ষাকালেও করতে পারি। সুতরাং আমাদের লক্ষ্য এটাই থাকবে যে বিকল্প চাষের পরিমাণ বাড়ানো বা এরিয়া বাড়ানো। ক্রমাগত ধানের পর ধান চাষ একদিকে যেমন জমি হারাচ্ছে তার উর্বরতা, জমিতে বাড়ছে অম্লত্ব, সেরকম পরিবেশে তৈরি হচ্ছে মিথেন গ্যাস, যা কিন্তু আমাদের প্রকৃতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, অত্যন্ত মারাত্মক। তাই এই পরিস্থিতি থেকে বাঁচতে আমাদের একমাত্র ভরসা বিকল্প চাষ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কাজল কুমার সাহা, সহ কৃষি অধিকর্তা, লাভপুর ব্লক। অনেক ধন্যবাদ আপনাকে। সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের কিষাণ বাণী অনুষ্ঠান। নমস্কার।